আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি তোমাদেরকে আলোর যে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন পাঠিয়েছিলাম, সেই সৃজনশীল প্রশ্নের এখন আমি সমাধান করব। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের বাসায় অবশ্যই সৃজনশীল প্রশ্নগুলো নোট করতে হবে। আমি পরবর্তীতে নোটগুলো দেখব। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের আলোর সৃজনশীল কোশ্চেনের সমাধান। প্রথমে তোমাদের বইয়ে দুটি কোশ্চেন আমি আলোচনা করে দিব। তবে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের গাইডে যে উত্তরগুলো দেওয়া আছে এগুলো যদি তুমি ফলো করে অ্যান্সার করো, তুমি শিখবেও কম, আর আরেকটা ব্যাপার হচ্ছে নাম্বারও ফুলফিল আসবে না। আমি কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তা তোমাদেরকে যখন আমি আলোচনা করে দিব, তোমরা সেটা ফলো করে অবশ্যই নোট করবে। তো 1 নাম্বার, আনিস একদিন গোসল করতে পুকুর ঘাটে গেল। সে পুকুরের স্বচ্ছ পানিতে দৃশ্যমান সিঁড়িতে পা রাখলো, কিন্তু সিঁড়িতে তার ধারণার চেয়ে নিচে থাকায় সে পড়ে গেল। অন্যদিকে তার ছোট ভাই পুকুরে সরকি দিয়ে মাছ ধরতে গেল, কিন্তু সঠিক অবস্থানে সরকি দিয়ে নিক্ষেপ না করার কারণে সে মাছ ধরতে ব্যর্থ হলো। এখানে দুইটি টপিকস, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে মাছ ধরা। প্রথম হচ্ছে আলোর প্রতিসরণ কি, আমি ইতিমধ্যে আলোচনা করেছিলাম, এটা পারবে। আলোক রশ্মির দিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। তো এটা একটু আলোচনা করে দিচ্ছি। তখন তুমি লিখবা, আমরা জানি আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন আলোক রশ্মির দিক পরিবর্তন ঘটে। এই ক্ষেত্রে আলো যখন এক স্বচ্ছ মাধ্যমে আপতিত হয় তখন সেখানে মাধ্যমের ঘনত্ব ভিন্ন হওয়ার কারণে আলোর বেগ ভিন্ন হয়। অর্থাৎ যদি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি হালকা মাধ্যমে আলোর বেগ বেশি এবং ঘন মাধ্যমে আলোর বেগ কম। তাহলে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোর বেগের পরিবর্তনের কারণে হালকা মাধ্যমে আলো যে বেগে আপতিত হয়, যখন আলো অন্য মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এখানে আলোর বেগের পরিবর্তনের কারণে আলোক রশ্মি কি হয়, দিক পরিবর্তন হয়। এই ক্ষেত্রে আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে অবিলম্বের দিকে বেঁকে যায়, আর ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যম প্রবেশ করে তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। এভাবে তুমি লিখলে ফুল নাম্বার পাবে। তারপরে 3 নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। তো তোমাকে একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। ধরি এই হচ্ছে পুকুরের পানি, এই পানিতে এই অবস্থানে ঘাটতি আছে, এখানে একটা ঘাটের চিহ্ন দেখাবো, এই অবস্থানে ঘাটতি আছে। এবার এই থেকে আলোক রশ্মি যখন প্রবেশ করে, আমি স্কেল দিয়ে দেখাচ্ছি না, হাত দিয়ে দেখাচ্ছি, এভাবে প্রবেশ করে তখন এখানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে তখন এখানে একটা চিত্র আঁকবা, এন ও এন ডট অঙ্কিত অবিলম্ব থেকে এন ও এন ডট অঙ্কিত অবিলম্ব থেকে তখন হাত দূরে সরে যায়। তখন এইভাবে যাওয়ার পরিবর্তে আমি স্কেলটা নিয়ে আসি, দেখো এইভাবে, তখন এইভাবে যায়, এইভাবে যাওয়ার কারণে এইভাবে যাওয়ার কথা ছিল, তখন সে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যাবে। দূরে সরে গেলে যখন পিছনের দিকে বাড়াবো তখন দেখো এই যে ঘাটতি অবস্থান, এই অবস্থান থেকে ঘাটতি কিছুটা কোথায় দেখা যায়, উপরে দেখা যায়। আমি আবার ব্যাখ্যা করতেছি, এরকম প্রশ্ন আমি আলোচনা করছি। এখানে হচ্ছে এই মাধ্যমে ঘাটতির অবস্থান। এখন এ থেকে আলোক রশ্মি যখন পানি মাধ্যম থেকে অর্থাৎ এ থেকে আলোক রশ্মি যখন পানি মাধ্যম থেকে অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হয় তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা জানি আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই ক্ষেত্রে আলোক রশ্মি যখন উপর থেকে দেখা হয় তখন দেখা যায় যে আলোক রশ্মি এ ডট থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ কার কথা বলছে, অর্থাৎ আনিস যখন উপর থেকে ঘাটতি দেখে তখন ঘাটতি ক অবস্থানে না দেখে এ প্রাইম অবস্থানে দেখে। এই কারণে আনিস কিন্তু সত্যিকারে ঘাটতির অবস্থান কোথায়, এই অবস্থানে, কিন্তু আনিস দেখে এই প্রাইম অবস্থানে। এই কারণে আনিস পুকুরে নামতে গিয়ে পড়ে যায়। তোমাকে চিত্র দিয়ে ব্যাখ্যা দিতে হবে।
এরপরেরটা, কি ধরনের কৌশল অবলম্বন করলে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো? অনেকটাই গ নম্বরের মতোই। তখন তোমাকে এভাবে আবার এই হলো মাছের অবস্থান, একই রকম, প্রায় একই রকম। এই হলো মাছের অবস্থান, ঠিক আছে? এই হলো মাছের অবস্থান। ধরো এখানে একটা মাছ এঁকে দিলাম, এখানে মাছের অবস্থান। মনে করি পি বিন্দু হচ্ছে মাছের অবস্থান। পি থেকে আলোক রশ্মি যখন আপতিত হয়, এখানে এভাবে চিত্রটা আঁকতে হবে আর কি, একই রকম প্রায়। এখানে আলোক রশ্মি আপতিত হলে তখন এইভাবে যাওয়ার কথা ছিল, তখন এইভাবে যায় না। এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব। তখন অঙ্কিত অবিলম্ব থেকে হালকা দূরে সরে যায়। দূরে সরে গেলে যখন আলোকে আমরা দেখবো পিছন থেকে, তখন মাছটা এখান থেকে মনে হয় যেন মাছের অবস্থান এখানে, অর্থাৎ ঠিক যেখানে আছে সেখান থেকে বিস্তর করে দেখাবো। এই হচ্ছে, খেয়াল করো, এই হচ্ছে পি হচ্ছে মাছের অবস্থান। পি থেকে আলো যখন যায়, একটু আগে যেভাবে আলোচনা করছি সেভাবে এন ডট অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। যখন উপর থেকে দেখা হয় তখন মাছের অবস্থান হচ্ছে কোথায়? পি প্রাইম। তো আনিসের ছোট ভাই যখন সরকি দিয়ে মাছটি আঘাত করতে যায়, তখন মাছের অবস্থান পি থেকে না দেখে সে পি ডট প্রাইমে দেখে। এই কারণে সে সেখানে মনে করে সরকি দিয়ে আঘাত করে, কিন্তু দেখা যায় যে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আনিস যদি যেখানে মাছটি দেখতো ঠিক তার থেকে কিছুটা নিচে, হ্যাঁ, কিছুটা নিচে হিসাব করে যদি সরকি দিয়ে আঘাত করতো, তাহলে আনিসের পক্ষে মাছ শিকার করা সম্ভব হতো। কারণ পিডট অবস্থানে আনিস মাছটি দেখে, কিন্তু পিডট অবস্থানে আনিসের মাছটি দেখা মাছটি সত্যিকার অবস্থান না, তার কিছুটা নিচে। তাহলে আনিস মাছ শিকার করতে হলে পিডট অবস্থানে না কল্পনা করে, কিছুটা নিচে কল্পনা করে তাকে সত্যি দিয়ে আঘাত করতে হবে, যার ফলে মাছ লক্ষ্যবস্তু আর হবে না, মাছটা ঠিক মতো সে আঘাত করা বা শিকার করা সম্ভব হবে। এই হলো আমাদের বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো। এইভাবে তোমাকে চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে। এবার আমরা আলোচনা করব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদের উদ্দীপক দেওয়া আছে, আমি উদ্দীপকটা একটু এঁকে নিই। এই হচ্ছে, আমি উদ্দীপক সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এটা হচ্ছে গণমাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। দেখো, কিউ আলোক রশ্মি আপতিত আলোক রশ্মির জন্য প্রতিফলিত রশ্মি হচ্ছে ও পি ডট, আবার কিউ আপতিত আলোক রশ্মির জন্য প্রতিফলিত রশ্মি হচ্ছে ও কিউ ডট, এটা বিবর্তন এসে গেল। আবার আরও আপতিত আলোক রশ্মির জন্য প্রতিফলিত রশ্মিটা এখানে দেওয়া হলো না। এখানে দেখো, এই রশ্মির জন্য প্রতিফলিত রশ্মি হচ্ছে এটা, আবার এই রশ্মির জন্য প্রতিফলিত রশ্মি হচ্ছে এটা, আর এই রশ্মির জন্য প্রতিফলিত রশ্মিটা চিত্রকে দেখানো হয়নি এখানে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? এটা আসলে আশা করি তোমরা পারবে। অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায়? বই প্রশ্ন আগে অপটিক্যাল ফাইবারের সংজ্ঞা দিবে, তারপর অপটিক্যাল ফাইবারের ব্যাখ্যা দিবে, তোমাদের বইতে আছে, আশা করি এটা পারবে। এবার চিত্রে গ নাম্বার, চিত্রে রশ্মিটি সংকট কোণ তৈরি করে। চিত্রে কোন রশ্মিটি সংকট কোণ তৈরি করে ব্যাখ্যা করো। তো আগে তোমাকে সংকট কোণের সংজ্ঞা দিতে হবে। আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে তৃতীয়ভাবে প্রবেশ করে, তখন গণমাধ্যমের যে আপতন কোণের জন্য, এইটা এই আপতন, এই গণমাধ্যমের যে আপতন কোণের জন্য হালকা মাধ্যমের প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি অথবা প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যায়, গণমাধ্যমের সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। এবার এখানে দেখবা, এখানে চিত্রে পিও আলোক রশ্মি আপতিত আলোক রশ্মির জন্য প্রতিসরিত রশ্মি হচ্ছে ও পি ডট, আবার কিউ ও আলোক রশ্মি আপতিত আলোক রশ্মির জন্য প্রতিসরিত রশ্মি হচ্ছে ও কিউ ডট। অর্থাৎ এখানে কিউ ও এন ডট এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ এন ও কিউ ডট 90 ডিগ্রি। অর্থাৎ এখানে কিউ ও এন ডটকে কি বলা হয়? উপরের সংজ্ঞা অনুসারে এটাকে বলা হয় সংকট কোণ। যেহেতু এখানে কিউ ও এন ডট এই কোণটি সংকট কোণ, সুতরাং
কিউ ও আলোক রশ্মি আপতিত হওয়ার জন্য এখানে সংকট কোণ সৃষ্টি হলো। এভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আমাদের গ নাম্বারটা শেষ। প্রথমে সংকট কোণের সংজ্ঞা দিবে, তারপরে চিত্র অনুসারে কোন আপতিত আলোক রশ্মির জন্য সংকট কোণ সৃষ্টি হলো সেটা ব্যাখ্যা দিবে। গ নাম্বার, আরো রশ্মির গতিপথের চিত্র এঁকে দেখাও। তখন তোমাকে চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে। এই যে আরো আলোক রশ্মির জন্য, তখন এখানে আবার তোমাকে প্রতিসরিত রশ্মি আঁকতে হবে। এইখানে প্রতিসরিত রশ্মি আঁকতে হবে। এবার কেন এই রশ্মিটি তুমি আঁকছো এটা ব্যাখ্যা দিতে হবে। এখানে আর এস দিতে পারবে। তোমাকে প্রথমে চিত্রটা আঁকতে হবে অবশ্যই। এই চিত্রটা আঁকার পর তারপরে প্রথমে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে এখানে আমরা গ থেকে পাই, এখানে কিউ ও এন ডট এই কোণটাকে বলা হয় সংকট কোণ। এখন আলোক রশ্মি যদি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, অর্থাৎ এখানে আর ও এই আপতিত আলোক রশ্মি হয়, তখন এখানে আর ও এন ডট কোণ, খেয়াল করো এখানে চিত্রে দেখা যায়, আগে চিত্রটা আঁকতে হবে, তারপরে চিত্র অনুসারে ব্যাখ্যা করতে হবে। চিত্রে লক্ষ্য করা যায় যে এখানে কিউ ও আলোক রশ্মি গ থেকে পাই, কিউ ও আলোক রশ্মি আপতিত আলোক রশ্মির জন্য প্রতিসরিত রশ্মি হচ্ছে ও কিউ ডট, অর্থাৎ এখানে কিউ ও এন ডট কোণ হচ্ছে সংকট কোণ। কিন্তু আলোক যদি সংকট কোণের চেয়ে বড় কোণে, অর্থাৎ আর ও পথে আপতিত হয়, অর্থাৎ এখানে আপতিত রশ্মি আর ওর জন্য এখানে আলোক রশ্মি যে কোণ সৃষ্টি হয় সেই কোণটা হচ্ছে আর ও এন ডট কোণ। এই আর ও এন ডট কোণ প্রয়োজন এখানে একটা কোণ সৃষ্টি করে দেখাবো। এই আর ও এন ডট কোণ এটি হচ্ছে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হওয়ার কারণে আলোক রশ্মি আর আগের মাধ্যমে মানে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় না, তখন আলোক রশ্মি প্রতিফলনের নিয়ম অনুযায়ী আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংখ্যা দিতে, অথবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংখ্যা তুমি আগে দিতে পারো। আমরা জানি আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি আর হালকা মাধ্যমে প্রতিসরণ না ঘটে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই ক্ষেত্রে আরো আলোক রশ্মি আপতিত হওয়ার জন্য, অর্থাৎ আর ও এন ডট আপতন কোণের জন্য এখানে আলোক রশ্মি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হওয়ার কারণে আলোক রশ্মি আর হালকা মাধ্যমে প্রতিসরিত হয় না। কোন পথে প্রতিসরিত হয়, কোন পথে প্রতিফলিত হয়? প্রতিফলনের নিয়ম অনুযায়ী ও এস পথে প্রতিফলিত হয়। সুতরাং এই ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এই আলোক রশ্মির এই পরিবর্তন ঘটে। এভাবে তুমি ব্যাখ্যা লিখতে পারো, অথবা তুমি বইয়ে হেল্প নিতে পারো, আবার গাইডের হেল্প নিয়ে, গাইডের মতো করে লিখবে না, গাইডের হেল্প নিয়ে তুমি নতুন নিজের মতো করে সুন্দর করে লিখবে। এবার আমরা চলে আসি আমার শীটের প্রশ্ন। তোমরা শীটের, আমি যখন শীটের প্রশ্নগুলো আলোচনা শুরু করছি, তোমরা এই প্রশ্নগুলো নিজেরা লিখে, খাতায় নিজেরা লিখে তারপরে সামনে প্রশ্নটা রাখবে, যার কারণে তোমাদের ব্যাখ্যা বুঝতে সুবিধা হবে। প্রথমে 1 নাম্বার, আমি যে প্রশ্নগুলো পাঠিয়েছি শীটের, সে 1 নাম্বার। সাগর একটা কাঁচের বোতলে করে দোকান থেকে কেরোসিন আনতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো কেরোসিন ভর্তি বোতলের তলানি আগের চেয়ে মোটা ও খানিকটা উপরে দেখাচ্ছে। তখন সে একটা লম্বা কাঠি দিয়ে তা পরীক্ষা করে দেখার জন্য যেই মাত্র কাঠিটা বোতলে প্রবেশ করালো, এমনকি তা বাঁকা দেখাচ্ছে। এরকম চিত্র আমি অবশ্যই এঁকেছিলাম। প্রথম হচ্ছে অ্যাকোয়া সিলভার, তোমরা কি পারবে? টেলিযোগাযোগ অপটিক্যাল ফাইবারের গুরুত্ব ব্যাখ্যা করো। আগে অপটিক্যাল ফাইবারের সংজ্ঞা দিবে, তারপর অপটিক্যাল ফাইবারের গঠন দিবে, তারপরে টেলিযোগাযোগ অপটিক্যাল ফাইবারের গুরুত্ব। এটার সম্পর্কে আমি আগেই ব্যাখ্যা করছি, আর নতুন করে ব্যাখ্যা করতে চাচ্ছি না। গ নাম্বার, সাগরের দেখা বোতলের তলা মোটা ও খানিকটা উপরে দেখার কারণ ব্যাখ্যা করো। এটা তোমাদের যখন আমি প্রথম সৃজনশীল প্রশ্নটা আলোচনা করেছিলাম, তখন ঘাটের এই ঘাট যেরকম দেখিয়েছিলাম না, এই তখন এইখানে দেখাবা যে এরকম একটা বোতলের মতো করে দেখাবে, এরকম বোতল। হ্যাঁ, এইটা এই তলানি দেখাবা, এটা দেখাবা কেরোসিন। একই রকম চিত্র, এখান থেকে আলোটা এইভাবে দেখাবা, এখান থেকে আলোটা এইভাবে দেখাবা, অনেকটা পয়সার মতো। তারপরে এখানে একটা অঙ্কিত অবিলম্ব আঁকবা, তারপরে এখানে একটা ডট ডট দিয়ে দিবে, এখানে ডট ডট দিয়ে দিবে, মানে এদিকে যাওয়ার কথা হালকা একটু বেঁকে দেখাবো, হালকা বেঁকে দেখায় পিছনের দিকে আবার ডট ডট দিবে, ডট ডট দিয়ে এইটাকে এখানে দেখাবো। তখন এই বুঝাবা যে যখন উপর থেকে দেখা যায় এটা হচ্ছে কেরোসিন।
কেরোসিন হচ্ছে গণমাধ্যম, তাহলে গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় এখানে তীর চিহ্ন অবশ্যই দিতে হবে, তীর চিহ্ন দেখা দিতে হবে। এটা অঙ্কিত অবিলম্ব, এখানে তীর চিহ্ন না, আলোক রশ্মির ক্ষেত্রে তীর চিহ্ন দেখাতে হবে। এইভাবে চিত্রটা আঁকবে। তোমাদের সুবিধার্থে আমি চিত্রটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে বোতলের তলা, এখান থেকে যখন উপর থেকে সে দেখে তখন কেরোসিনের মধ্য দিকে যখন বায়ুতে যায়, কেরোসিন হচ্ছে গণমাধ্যম আর বায়ু হচ্ছে হালকা মাধ্যম, তখন অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। যখন উপর থেকে দেখে তখন এইখানে একটা অবস্থান দেখাবে, এই হচ্ছে এই অবস্থান, এই ডট, তখন এইকে কোথায় দেখা যায়, এই ডটে। এই কারণে গ্লাসের তলা নিয়ে সেটা কি দেখা যায়, উপরে। ঠিক আছে, তাহলে আরেকটা হচ্ছে মাধ্যম ও ঘনত্বের তারতম্যের বিবেচনা, উদ্দীপকের ঘটনা দুটির কোনো সাদৃশ্য আছে কি। তাহলে উদ্দীপকের একটি ঘটনা হচ্ছে এটা, আরেকটি ঘটনা হচ্ছে যখন একটি কলমকে এভাবে প্রবেশ করানো হয়, এটাও ব্যাখ্যা করতে হবে। তখন কলমটা এভাবে বাঁকা দেখা যায়, এটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দেখেছিলাম। ওই চিত্রটা তোমাকে আঁকতে হবে, আঁকলে তারপর লিখবা যে এখানে দেখা যাচ্ছে এটি কোন মাধ্যম, গণমাধ্যম, হ্যাঁ, আর এটি হচ্ছে হালকা মাধ্যম। আর কলমের ক্ষেত্রে এটি কোন মাধ্যম, এটি হালকা মাধ্যম। যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যায় তখন দিক পরিবর্তনের কারণে তখন বাঁকা দেখা যায়, এখানে কিছুটা উপরে দেখা যায় যে এটার ঘটনা আর এটার ঘটনা অনেকটাই একই রকম। এই তোমাকে এইভাবে ব্যাখ্যা করতে দেখায়। এটা তো গতে ব্যাখ্যা করছো, গতে তোমাকে এরকম ওই যে আমি কলম দিয়ে দেখালাম যে ওরকম একটা চিত্র আঁকতে হবে। চিত্র এঁকে এইটাতে বাঁকা দেখা যায়, কেন বাঁকা দেখা যায় সেটা ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করে তারপর এই দুটোর সাথে তুলনা করে বলবে যে হ্যাঁ, এটা যেরকম নিচ থেকে উপরে দেখা যায় আলো প্রতিসরণের কারণে, এটাও একই। এই বিন্দু থেকে এই বিন্দু দেখা যায়, শীর্ষ বিন্দু দেখা যায়, এই বিন্দু থেকে এই বিন্দু দেখা যাওয়ার কারণে বাঁকা দেখা যায়। তার মানে এই ঘটনার সাথে এই ঘটনার অনেকটাই মিল রয়েছে। এবার আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব 2 নাম্বার। অনেক এখানে প্রায় প্রশ্নগুলো কিন্তু এরকমই প্রায়। এখানে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্র, এই পাত্রের তলানিতে খেয়াল করো, এই পাত্রের তলানিতে এরকম একটা পয়সা দেওয়া আছে, আর এখানে হচ্ছে পানি, আর এখানে একটা চিত্র দেওয়া আছে। সবগুলো এই হলো এন ও এন ডট ইয়া পর্যন্ত রশ্মি, এটা হলো প্রতিসরণ রশ্মি, তার মানে এটা হচ্ছে সংকর্ষণ, আর এটা হচ্ছে এটা খুব আঁকগুলো দেখে, এটা হচ্ছে সংকর্ষণ আর এটা হচ্ছে পূর্ণ ঘনান্তর। আচ্ছা যাই হোক, আমরা আলোচনা করবো এটা হচ্ছে বায়ু, আর এটা হচ্ছে পানি, আর এখানে দেওয়া আছে বি ডট, আর এখানে দেওয়া আছে এন ডট, এটা দেওয়া আছে ই, এটা দেওয়া আছে বি। এই আমরা এখন সৃজনশীল প্রশ্ন দিয়ে আলোচনা করছি। প্রথমে হচ্ছে ঐকিকলকে, এটা পারবা। ম্যাগনিফাইং গ্লাস কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। আমি যখন তোমাদের বইটা যখন আলোচনা করেছিলাম সেখানে আমি ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে ধারণা দিয়েছিলাম, ওই ধারণা অনুসারে তোমাকে লিখলেই হবে। ঠিক আছে, গ নাম্বার, চিত্র একে বস্তুটি অবস্থা প্রতিবিম্ব কিভাবে দেখবে তার রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও। এই যে পয়সাটাকে এইখানে তখন এইভাবে একটা চিত্র দেখা দিতে হবে, পয়সাটা তখন এইভাবে দেখাবা। গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে পয়সাটা কিছুটা দিক পরিবর্তন হয়, তখন পিছন থেকে দেখালে এইভাবে তার প্রতিবিম্ব এই থেকে এখানে, সরি এই থেকে এখানে ডট হয়। একটু আগে যে চিত্রটা দেখাইছিলাম না একটু আগে, আগের প্রশ্নে অনেকটাই ওই প্রশ্নের মতোই একই রকম দেখা। তবে তোমাকে অবশ্যই চিত্র আঁকতে হবে। আর গ নাম্বার হচ্ছে চিত্র একের আলোকে বিও যদি বায়ু মাধ্যম থেকে বিও, চিত্রের একের আলোকে বিও যদি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে, তবে চিত্রে একের জায়গা হবে এখানে 2। তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে ওই সৃজনশীল প্রশ্নে 2 নম্বরের ঘ নাম্বারটা হবে, প্রশ্নটা হবে এরকম, আমি খেয়াল করো আবার। 2 নম্বর কোশ্চেনের ঘ নম্বর কোশ্চেন চিত্র একের পরিবর্তে হবে চিত্র 2, এখানে চিত্র 2 হবে। তাহলে ঘ চিত্র 2 এ, আর তোমরা প্রশ্নটা ঠিক করো, চিত্র 1 লেখা আছে, চিত্র 2 হবে। চিত্র 2 এর আলোকে রশ্মি বিও যদি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে তবে প্রতিষ্ঠিত রশ্মিটি কি পরিবর্তন হবে। আগে এটা ব্যাখ্যা দিতে হবে, এখানে প্রথমে এটা ব্যাখ্যা দিতে হবে। চিত্রের 2 নম্বর চিত্র থেকে লক্ষ্য করা যায় যে এখানে এ ও আলোক রশ্মি আপতিত আলোক রশ্মির জন্য এখানে প্রতিষ্ঠিত রশ্মিটি ও বিটা কি গেসে যায়, বিভেদক গেসে যায়। এই কারণে এ ও এন ডট আপতন কোণের জন্য এই এন ও বি ডট কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে
এ ও এন ডটকে বলা হয় সম্পর্ক। আমরা জানি আলো যখন সংকটকোণের চেয়ে বড় কোণে আপতিত হয় তখন সেক্ষেত্রে আলোক রশ্মির আর প্রতিসরণ না ঘটে আবার আগের মাধ্যমে ফিরে আসে, এক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। অর্থাৎ বিও আলোক আপতিত আলোক রশ্মির জন্য তখন আলোক রশ্মি আর হালকা মাধ্যমে যাবে না, তখন কোন মাধ্যমে ফিরে আসবে, আবার আগের মাধ্যমে ফিরে আসবে, অর্থাৎ এই ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আগে তুমি চিত্রের আলোকে ব্যাখ্যা করতে হবে। এবার দেখতে হবে এখন বিও যদি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে তাহলে এখন উল্টাটা, এটা যদি এখন কি হয় বায়ু, আর এটা যদি এখন কি হয় পানি, তখন তোমাকে চিত্রটা এভাবে আঁকতে হবে। এটা হচ্ছে হালকা মাধ্যম, আমরা জানি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে অবিলম্বের দিকে বেঁকে যায়, তখন বেঁকে দেখাতে হবে। এখন যদি আরো হয় তখন কি হবে খেয়াল করো, এদিকে লক্ষ্য করো। এই আপতিত আলোক রশ্মির জন্য প্রতিষ্ঠিত রশ্মি হচ্ছে এটা। আবার যখন এ হবে, এখন এখানে কিন্তু বিও, তবে এখানে মাধ্যম হচ্ছে পানি বায়ু, আর এখানে মাধ্যম হচ্ছে বায়ু এবং পানি। আমরা জানি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়, তাহলে বিও রশ্মিটাও এই পথে যাওয়ার কথা ছিল, তখন এই পথে বেঁকে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে পূর্বের মতো আলোক রশ্মি আবার আগের মাধ্যমে ফিরে আসবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আলো কি করবে প্রতিসরণ করবে। সুতরাং আলোক রশ্মি বিও আলোক রশ্মিটি যদি পানির পরিবর্তে বায়ু থেকে প্রবেশ করে, অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, সেক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। আগে এখানে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তার ব্যাখ্যা দিতে হবে, তারপরে এখানে এরকম একটা চিত্র আঁকতে হবে, তার মধ্যে এটাকে লিখতে হবে বায়ু মাধ্যম আর এটাকে লিখতে হবে পানি মাধ্যম। এই তখন বিওর জন্য যে আবার এই তখন এই দেখো এই রশ্মির জন্য মানে এই লিখতে হবে, এই এ ও রশ্মির জন্য তখন এই 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 বরাবর যাওয়ার কথা ছিল, তখন এইভাবে যায়। আর এখানে বিও রশ্মির জন্য দেখো এখানে এ ও রশ্মির জন্য এ বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো বিবর্তন এসে যায়। আর এখানে এ ও রশ্মির জন্য এই বরাবর যাওয়ার কথা ছিল, অবিলম্বের দিকে বেঁকে যায়, আর এটা হচ্ছে দূরে সরে যায়। তো দেখো এই রশ্মির জন্য তোমাকে আঁকতে হবে এই রশ্মি, আবার এই রশ্মির জন্য তোমাকে আঁকতে হবে এই রশ্মি, ঠিক আছে, কারণ এটা এই পথে যাওয়ার কথা ছিল, এই পথে যায়। সুতরাং এই ক্ষেত্রে মানে আলো যখন বিও রশ্মিটা যখন বায়ু থেকে পানি মাধ্যমে প্রবেশ করে তখন পূর্বের চিত্র অনুসারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে না। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা 3 নম্বরটা আলোচনা করছি। 3 নম্বরে দুটো চিত্র দেওয়া আছে, আমি চিত্রগুলো দিয়ে গেলি। এটা হচ্ছে এন ও এন ডট, এই হলো আপতিত রশ্মি এ ও, এখানে যাওয়ার কথা ছিল একটু দূরে সরে যায়, তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো বি, আর এখানে হচ্ছে এটা হলো পানি, আর এখানে কি দেওয়া আছে মাছ দেওয়া আছে, এখানে মাছ দেওয়া আছে, এখানে দিব পি, আর চিত্র হলো এস, আর চিত্র হলো আর চিত্র আর এস চিত্র। এখানে দুইটা চিত্র দেওয়া আছে, এই একটা চিত্র এই একটা চিত্র। ওকে, আমাদের 3 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে রেটিনা কি, এটা পারবা। আলোক প্রতিসরণের দুটি নিয়ম, আমরা জানি আলোক প্রতিসরণের নিয়ম হচ্ছে তিনটি নিয়ম মুখস্থ করে রাখবা, কারণ অনেক সময় আলোক প্রতিসরণের নিয়মগুলো লেখা আসে, তখন তোমাকে সবগুলো লিখতে হবে। গ নাম্বার, আর চিত্রে এই রশ্মি গতিপথের কারণ ব্যাখ্যা করো। আর চিত্রে এই রশ্মি, এই আগে লিখবা এখানে, এখানে এবার লিখবা এখানে আলোক রশ্মি, এখানে আগে বর্ণনা দিবা। চিত্র থেকে দেখা যায় যে এক্স ওয়াই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, এন ও এন ডট হচ্ছে অঙ্কিত অবিলম্ব, এ হচ্ছে আলোক আপতিত আলোক রশ্মি, আর ও বি হচ্ছে প্রতিশোধিত রশ্মি। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এই ও আলোক রশ্মি আপতিত হওয়ার পর যখন মাধ্যম পরিবর্তন হয় তখন দেখো অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা জানি আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, আমরা জানি আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিশোধিত রশ্মিটি অবিলম্ব থেকে কি হয় দূরে সরে যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে যখন আলো এই পথে আপতিত হয় তখন সেই মাধ্যম হচ্ছে কি মাধ্যম ঘনমাধ্যম, আর বি পথে প্রতিশোধিত হলে এটা হচ্ছে কি মাধ্যম হালকা মাধ্যম। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হওয়ার কারণে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেল
এবং রশ্মির দিক পরিবর্তন করব। এভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আমি আবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি, একটু কঠিন এটা। আগে চিত্র সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। এখানে এক্স ওয়াই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। এখানে এক্স ওয়াই দুই মাধ্যমের বিভেদ তল। এন ও এন ডট হচ্ছে অঙ্কিত অভিলম্ব, পি ও আপাতিত আলোক রশ্মি এবং ও বি হচ্ছে প্রতিসরিত রশ্মি। এইখানে লক্ষ্য করে দেখা যায় যে ই ও আলোক রশ্মি আপতিত হওয়ার পর যখন অন্য মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা জানি আলো যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে তীব্রভাবে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। সুতরাং উপর আলোচনা থেকে দেখা যায় যে ই ও আলোক রশ্মি যে মাধ্যমে থাকে সেটা হচ্ছে গণমাধ্যমে, এবং গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করার কারণে অবিলম্ব থেকে দূরে সরে গেছে। এই ক্ষেত্রে আপতন কোণের মান থেকে প্রতিসরণ কোণের মান কি হয়? বড় হয়। এভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে, আর চিত্রটাও আঁকতে হবে। চিত্রটা না আঁকলেও চলবে, যেহেতু চিত্রটা তোমাদের উদ্দীপকে আসছে, না আঁকলেও চলবে, তারপরেও আঁকলে ভালো হয়। এবার তোমাদের ঘ নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করো। এর চিত্রে পি অবস্থানের মাসকে কোষ মানে শক্তি, কোষ দিয়ে স্বীকার করতে হলে কি উপায় অবলম্বন করতে হবে? এই ধরনের প্রশ্ন আমি আলোচনা করছি। আগে তোমাকে চিত্রকে ব্যাখ্যা করতে হবে যে মাসটি চিত্রটা একটু বড় করে দেখাতে হবে। মাসটি একটা অবস্থান দেখাবা, যখন উপর থেকে দেখা যায় তখন নিচের মাসটিকে কিছুটা কি দেখা যায়? উপরে দেখা যায়। তখন লিখবা যে এখানে মাসটি দেখা যায় যে উপর থেকে তখন দেখা যায় মাসটির সঠিক অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যায়, এবং ওই অবস্থানে মাসটিকে সঠিক আঘাত করলে কখনো লক্ষ্য স্বীকার করা যাবে না, লক্ষ্যভ্রষ্ট হবে। এই ক্ষেত্রে মাসটিকে স্বীকার করতে হলে মাসটি যে অবস্থানে দেখা যাচ্ছে তার থেকে কিছু নিচের অবস্থানে হিসাব করে ছবি দিয়ে আঘাত করতে হবে, যার ফলে সহজে মাসটিকে স্বীকার করা যাবে। এবার আমরা আলোচনা করব 4। তানভীর তার বাবার সাথে কুয়াকাটায় বেড়াতে গিয়ে ক্যামেরা দিয়ে সুন্দর ছবি তুললো। তার বাবা বললেন, ক্যামেরার সাথে আমাদের চোখের অনেক মিল রয়েছে। অপটিক্যাল ফাইবার কাকে বলে এটা পারবে? আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ কত হবে নির্ণয় করো। এটা একটু দেখাচ্ছে। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে প্রবেশ করলে, এখানে একটু প্রশ্নটা একটু সমস্যা আছে। তোমরা এই যে 4 নাম্বার সৃজনশীল কোশ্চেনের খ নম্বরটা একটু ঠিক করো। খ নম্বরটা হচ্ছে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে প্রবেশ করলে প্রতিসরণ কোণ কত হবে নির্ণয় করো। লম্বভাবে প্রবেশ করলে কথাটা লেখো। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে প্রবেশ করলে প্রতিসরণ কোণের মান কত হবে? দেখো, আলোক রশ্মি এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব। আলোক রশ্মি যখন লম্বভাবে প্রবেশ করে তখন দেখো এইটাই অঙ্কিত অবিলম্ব, এইটাই আবার আপতিত রশ্মি। অর্থাৎ আলোক রশ্মি যখন লম্বভাবে প্রবেশ করে তখন অঙ্কিত অবিলম্বের সাথে একই রশ্মি হওয়ার কারণে এখানে আপতন কোণের মান কত হয়? 0 হয়। দেখো এখানে কোনো আপতন কোণ সৃষ্টি হয় না। এই আপতন কোণ সৃষ্টি না করে না, আপতন কোণের মান 0 হয়। অর্থাৎ আমরা জানি আলোক রশ্মি যখন লম্বভাবে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটি একই পথে চলে যায়, অর্থাৎ রশ্মিটি তখন এই পথে চলে যায়। এই পথে চলে গেলে তখন প্রতিসরণ কোনো সৃষ্টি হয় না, অর্থাৎ প্রতিসরণ কোণের মান কত হয়? 0 হয়। আবার লক্ষ্য করো, আলোক রশ্মি যখন তীর্যভাবে প্রবেশ করে তখন এর দিক পরিবর্তন হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখো আলোক রশ্মি তীর্যভাবে প্রবেশ করে না, আলোক রশ্মি লম্বভাবে প্রবেশ করছে। আর লম্বভাবে প্রবেশ করার কারণে দেখো একই অঙ্কিত অবিলম্ব বরাবর আলোক রশ্মি আপতিত হওয়ার কারণে এখানে কোনো আপতন কোণ সৃষ্টি হয় না, অর্থাৎ এখানে আপতন কোণের মান কত হয়? 0 হয়। এবং আলোক রশ্মি লম্বভাবে প্রবেশ করলে আমরা জানি প্রতিসরিত রশ্মি কি একই পথে চলে যায়, আর একই পথে চলে যাওয়ার কারণে এখানে কোনো প্রতিসরণ কোণ সৃষ্টি হয় না, অর্থাৎ এখানেও প্রতিসরণ কোণের মান কত হয়? 0 ডিগ্রি হয়। সুতরাং আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে প্রবেশ করলে প্রতিসরণ কোণের মান 0 ডিগ্রি হবে। উদ্দীপকে উল্লেখিত অঙ্কটির গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত অঙ্কটি তার বাবা সুন্দর ছবি তুললেন। তানভীর তার বাবার সাথে কুয়াকাটা বেড়াতে ক্যামেরা দিয়ে সুন্দর ছবি তুললেন, এবং তার বাবা বললেন ক্যামেরার সাথে চোখের অনেক মিল আছে। তাহলে অঙ্গ বলতে ক্যামেরা বোঝাচ্ছে না, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি বলতে চোখ বোঝাচ্ছে। তাহলে চোখের গঠন চিত্র সহ ব্যাখ্যা দিতে হবে। এটা তোমাদের বইতে আছে, সুন্দর করে ব্যাখ্যা দিবা প্রত্যেকটা অংশের। কর্নিয়া, কোয়াসিউমার, ভিট্রিয়াস হিউমার, শ্বেতমণ্ডল, কৃষ্ণমণ্ডল, পক্ষীগুলো সবগুলো ব্যাখ্যা দিতে হবে চিত্র সহ। ঘ তানভীরের বাবার উক্তিটি ব্যাখ্যা করো। অর্থাৎ ক্যামেরার সাথে চোখের যে মিল আছে, তোমাদের
আলোর অধ্যায়ের একদম শেষে ক্যামেরা ও যে চোখের মধ্যে যে তুলনা, সেই তুলনাটা লিখলেই হবে। এবার আমরা আলোচনা করবো 5 নম্বর সৃজনশীল প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, আমরা আগে চিত্রটা এঁকে নিই। দিকে যাওয়ার কথা, বুঝতে যাবে। দিকে যাবে। এই লাভারিত রশ্মি, এই রশ্মি, এই রশ্মি। এখানে দেওয়া আছে এটা আপতন কোণ I1, এটা প্রতিসম কোণ R1, এটা হচ্ছে I2, আর এটা হচ্ছে R2, ঠিক আছে। আর এখানে দেখা আছে A N O N ডট, আর এখানে আছে P B P ডট, আর এখানে হলো C। এই হচ্ছে চিত্র। এবার আমাদের সৃজনশীল প্রশ্ন হচ্ছে, ক নাম্বার প্রশ্ন হচ্ছে ক্রান্তিকোণ কাকে বলে। ক্রান্তিকোণের সংজ্ঞা আর সংকরকোণের সংজ্ঞা একই, আশা করি পারবে। অপটিক্যাল ফাইবার ব্যাখ্যা দিবা, প্রথম অপটিক্যাল ফাইবারের সংজ্ঞা দিবা, তারপরে অপটিক্যাল ফাইবার কি কি কাজে ব্যবহার করা হয়, টেলিযোগাযোগ কাজে ব্যবহার করা হয়, তারপরে যে আমি বললাম যে কোলন, প্যাডের ভিতরে পাকস্থলীর ভিতরে অংশ, অর্থাৎ অ্যান্ডোস্কোপি পরীক্ষার জন্য, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যবহারগুলো উল্লেখ করবা। এখানে অবশ্য অপটিক্যাল ফাইবারের সংজ্ঞা দেওয়ার দরকার নেই, যে দুইটি ব্যবহার টেলিযোগাযোগের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, এবং চিকিৎসা ক্ষেত্রে কি সেটাও ব্যাখ্যা দিতে হবে। এও রশ্মিটি বায়ু মাধ্যমে না হয়ে হীরক মাধ্যমে থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে কি রকম হবে। দেখো এখানে আগে লিখতে হবে, এখানে এও আলোক রশ্মি বায়ু মাধ্যমে প্রবেশ করার কারণে বায়ু থেকে যখন কাঁচ মাধ্যমে প্রবেশ করে তখন অবিলম্বের দিকে বেঁকে যায়। এখন এও আলোক রশ্মি যখন হীরক মাধ্যম থেকে, আমরা জানি হীরক মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম, হীরা হীরক মাধ্যম থেকে কাঁচ মানে হালকা মাধ্যম। তাহলে দেখো তো এই দুটি মাধ্যমের তুলনায় হীরক মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম, এটা হীরক মাধ্যম ধরো, আর এটা হলো কাঁচ মাধ্যম। তাহলে আলোক রশ্মি যখন হীরক মাধ্যম থেকে প্রবেশ করে, এই আলোক রশ্মি, তখন আমরা জানি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে তখন অবিলম্বর দিকে বেঁকে যায় না, অবিলম্ব থেকে কি হয়, দূরে সরে যায়। আগে এটা কথা লিখতে হবে। উপরের চিত্রে দেখা যায়, এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। উপরের উদ্দীপকে উল্লেখিত চিত্র থেকে দেখা যায় যে এই আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে যখন কাঁচ মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটি অবিলম্বের দিকে বেঁকে যায়। এখন যদি আলোক রশ্মিটি যদি হীরক মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে, আমরা জানি হীরক মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম এবং কাঁচ মাধ্যম হচ্ছে হালকা মাধ্যম। আলো যদি হীরক মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ এখানে যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করার কারণে আলোক রশ্মি তখন অবিলম্বের দিকে বেঁকে যাবে না, অবিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে। তখন চিত্রটা এঁকে এখানে দেখাবে হীরক মাধ্যম, এটা কাঁচ মাধ্যম, তখন এইভাবে অবিলম্ব থেকে দূরে সরে গেল, এই চিত্রটা তোমাকে এঁকে দেখাতে হবে। এরপরে উদ্দীপকের চিত্রের মাধ্যমে আলোক প্রতিসরণের নিয়মগুলো বিশ্লেষণ করো। উদ্দীপকের এই চিত্রের মাধ্যমে আলোক প্রতিসরণের নিয়ম, তাহলে আলোক প্রতিসরণের প্রথম নিয়ম হচ্ছে, আলো যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যম প্রবেশ করে তখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যম প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটি অবিলম্বের দিকে বেঁকে যায়, এবং এই ক্ষেত্রে আপতন কোণের মান থেকে প্রতিসরণ কোণের মান কি হয়, ছোট হয়। এবার প্রথমে 1 নম্বর নিয়মটা লিখবা, লিখে এবার চিত্র থেকে ব্যাখ্যা করবা। প্রথমে লিখবা 1 নম্বর নিয়ম, আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটি অবিলম্বের দিকে বেঁকে যায়, এক্ষেত্রে আপতন কোণের মান থেকে প্রতিসরণ কোণের মান ছোট হয়। এবার চিত্র অনুসারে ব্যাখ্যা করবা। চিত্র থেকে দেখা যায় যে এও আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যখন কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ও বি রশ্মিটি অবিলম্বের দিকে বেঁকে যায়। এই ক্ষেত্রে I1 ইজ গ্রেটার দেন R1 হয়। তাহলে প্রথমটা শেষ। এবার দ্বিতীয়টা, আলোক আপতিত আলোক, এই ক্ষেত্রে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে প্রবেশ করে, গণমাধ্যম থেকে আবার আগের মাধ্যমে ফিরে আসে, তখন আপতন কোণের মান আর নির্গত কোণের মান কি হয়, সমান হয়। এবার দেখবা চিত্র অনুসারে এ ও এন কোণ সমান আই কোণ এবং সি বি পি ডট কোণ সমান R2 সমান, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি I1 is greater than I1 equal to R2।
তাহলে আবার দ্বিতীয় নিয়মটা আগে বলবে যে আমরা জানি আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে প্রবেশ করে আবার গণমাধ্যম থেকে আবার আগের মাধ্যমে ফিরে আসে, তখন আপতন কোণ এবং নির্গত কোণের মান কি হয়? সমান হয়। চিত্র অনুসারে এখানে এ ও এন ডট হচ্ছে আপতন কোণ সমান I1, আবার সি বি পি ডট হচ্ছে নির্গত কোণ সমান R2। সুতরাং দ্বিতীয় নিয়ম অনুসারে আমরা দেখতে পারি I1 = R2। তৃতীয় নাম্বার নিয়ম, আপতিত আলোক রশ্মি, আপতন বিদ্যুৎ অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। চিত্র অনুসারে এও আপতিত রশ্মি, এন ও এন ডট অঙ্কিত অবিলম্ব এবং ও বি প্রতিসরিত রশ্মি একই সমতলে আছে। তোমাকে চিত্র অনুসারে ব্যাখ্যা করতে হবে। এই মোটামুটি এখানে আমি 5টি সৃজনশীল আর 2টি সৃজনশীল, এই মোট 7টি সৃজনশীল তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো এবং চিত্রগুলো ভালোভাবে আঁকো, তাহলে আমার মনে হয় ভালোভাবে বুঝে যদি নোট করো এবং যদি সঠিক হয় চিত্রগুলো, তাহলে এখান থেকে 100% তোমাদের জিএসসি পরীক্ষায় প্রশ্ন কমন করবে, 100% নিশ্চিত থাকে এখান থেকে কমন করবে। এবং তোমরা বাসায় অবশ্যই এই ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে নোট করে গার্ডিয়ানের কাছে জমা দিয়ে রাখবা। পরবর্তীতে যখন সব কিছু ঠিক হয়ে যাবে, স্কুল যখন খুলবে, তখন সবাই আমাকে নোটটা দেখালে যদি কারোর কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে দেখে দেবো। তো ঠিক আছে, তো তোমরা খুব তাড়াতাড়ি নোট করো। আমরা এর পরবর্তীতে ক্লাস, আমার গ্রাফ বোর্ড রেডি হয়ে গেছে, আমি গ্রাফ বোর্ড রেডি করে ফেলছি। এতদিন গ্রাফ বোর্ড রেডির জন্য আমি তথ্যপত্র দিতে পারি নাই, আমার অলরেডি গ্রাফ বোর্ড আমি রেডি করে ফেলছি। আমি আগামী 2-1 দিনের ভিতরে তোমাদের তথ্য এবং উপাত্ত অবশ্যই আমি আলোচনা করব, এবং তার জন্য তোমরা বাসায় আগেই গ্রাফ পেপার নিয়ে রাখবে। আমি আবারও বলছি, যেহেতু গ্রাফ বোর্ড তথ্য উপাত্তের জন্য গ্রাফ পেপার অবশ্যই লাগবে, তো আগে ভাগেই তোমরা গ্রাফ পেপারটা কিনে পাশে রেখে দিবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।